আচ্ছা, সবাই ভালো আছেন আশা করছি। শুনতে পাচ্ছেন আমাকে? কেউ একজন কনফার্ম করবেন ক্লিয়ার? আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো আপনাদের সবাই সাবমিট করেছেন আপনাদের কাজের প্রথম ধাপে। আহ, একটু কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে। আমি যতগুলো ইস্যুস পেয়েছি রেসপন্ড করার চেষ্টা করেছি। আহ, দুই একটা ইস্যু নিয়ে একটা ইস্যু মেবি রিজলভ করা হয়নি, সেটা হচ্ছে কোন একটা টিম হয়তো যারা রবি নিয়ে কাজ করছেন তারা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের দুটো সাইট হয়তো ম্যাচ করাতে পারেন নাই, বা তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিয়েছে সেটা ম্যাচ করে নাই। আহ, তো ওই ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি এটা যদি মিস্টেক হয়ে থাকে এটা একটা বড় মিস্টেক। বাট আমাদেরকে যতটুকু ফাইন্যান্সিয়াল দেওয়া আছে সেটার উপর রিলাই করতে হবে। বাট ইউজুয়ালি এসব ক্ষেত্রে রেগুলেটর বা এক্সচেঞ্জ, আপনার মার্কেট অথরিটি বা সেকেন্ডারি মার্কেট, তারা কোম্পানিকে শোকজ দেয়, বাট কোম্পানির কাছ থেকে একটা রেসপন্স পাওয়ার কথা। বাট বেটার হয় আপনার ইনভেস্টর রিলেশনস ডিপার্টমেন্ট নামে প্রতিটা লিস্টেড কোম্পানির একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টে একটা ইমেল কন্ট্যাক্ট দেওয়া আছে, সেই ইমেইলে একটু যোগাযোগ করা যে তাদের অপিনিয়ন কি এই পয়েন্টে। সো যারা এই রিলেটেড ইস্যুস পাবেন একটু ইমেল করবেন, দেখেন কি রেসপন্স পান, তারপর সেটা আমার সাথে শেয়ার করেন। আহ, এটা বলার ছিল। হোপফুলি যারা ইমেলটা করেছেন তারা আছেন বা শুনতে পেয়েছেন। আচ্ছা, আমরা আহ, আমাদের সেকেন্ড মিটটা কবে? 19th মে নাকি আরো আগে পরে? 19 মে স্যার। 19th মে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি আমরা কয়টা ক্লাস পাচ্ছি? চারটা বা পাঁচটা আজকের ক্লাস সহ? নাকি চারটা? চারটা হওয়ার কথা যদি মিড উইক বাদ দিই। আচ্ছা, যাই হোক, আহ, যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ, আমরা ইভ্যালুয়েটিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি এটা পর্যন্ত টপিক গত ক্লাসে ফিনিশ করেছি। আমরা আগে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি অ্যানালাইসিসে যে ডিসকাশন গুলো আছে সেটার সাথে আপনার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসে বেশ অংশ ম্যাচিং আছে। বাট ফোরকাস্টিং এর যে পোর্শনটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি অ্যানালাইসিসের মধ্যে, যে ফোরকাস্টিং ফাইন্যান্সিয়ালস এর যে পোর্শনটা, সেটা ডিসকাশন আমরা যখন ক্লাসে এক্সেলের কাজ করছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম, এর আগেও আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা সেখান থেকে রিভিউ করতে হবে। ফোরকাস্টিং এর ব্যাপারটা হচ্ছে এক্সামের জন্য টেস্টেবল, বাট আদার যে পার্টস গুলো আছে ইন্ডাস্ট্রি কিভাবে অ্যানালাইসিস করব, বা আপনার টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এই কোর্সে টেস্ট করা হবে না। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যে কোর্সটা আছে ওখানে টেস্ট করা হবে। আর এরপরে কোর্স আউটলাইনে দেখবেন একটা টপিক আছে ইন্টিগ্রেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক্স। এখানে আমরা একটা কেস ক্লাসে আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একদম শুরু থেকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কনসেপ্টটা যেখান থেকে জেনেছি সেখান থেকে শুরু করে ইভ্যালুয়েটিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি পর্যন্ত যতগুলো আলোচনা, যতগুলো টেকনিক্স স্ট্র্যাটেজির সাথে পরিচিত হয়েছে সেটার একটা টোটাল অ্যাপ্লিকেশন অন সাম পার্টিকুলার রিয়েল কেস, সেটা হচ্ছে নেসলের একটা কোম্পানির উপর। নেসলের ফাইন্যান্সিয়ালস আমি কিভাবে আমার এই লার্নিংস ইউজ করে অ্যানালাইজ করব সেটার একটা কেস। সো সেই কেসটা ব্যাপারে আপনাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে সেই কেসটা আপনারা হোমওয়ার্ক করবেন
রিড আউট করবেন, মার্ক করবেন, কোথায় কি ইস্যুস কিভাবে দেখা হচ্ছে সেটা দেখবেন। আমরা চেষ্টা করব কোর্সের শেষের দিকে সেটা একটু রিভিউ করা। আপাতত আমরা সেটা রিভিউ করছি না। আর পরের টপিক হচ্ছে আপনার ইকুইটি ভ্যালুয়েশনে কিছু বেসিক আলোচনা আছে, যেটার সাথে আপনারা বিভিন্ন কোর্স থেকে স্ক্যাটার্ড ওয়েতে পরিচিত। কাইন্ড অফ ভ্যালুয়েশন কি, ভ্যালুয়েশন কিভাবে করা হয়, দেন ভ্যালুয়েশন কাদের কাজে লাগে, কি ধরনের অ্যাপ্রোচ আমরা ইউজ করি, আহ, এটা আহ, আমরা আন্ডারস্ট্যান্ড করি যেটা সেলফ রিড, এটা আপনাদের নিজেদেরকে পড়তে হবে। এটা একটু কম টেস্টেবল, বাট আমি বলবো না যে টেস্টেবল না, বাট এটা আপনাদেরকে নিজেদেরকে পড়তে হবে। এটা আমরা ক্লাসে ডিসকাস করব না, বাট স্ট্রংলি এনকারেজিং ইউ যে কোনো ধরনের যদি কোনো কোয়েরিজ থাকে ওই টপিকের উপর, পোস্ট এ কোয়েশ্চেন অন ইউর কোয়েরি ইন দ্য গুগল ক্লাসরুম, আমরা সেটা রেসপন্ড করার চেষ্টা করব। So, আজকে থেকে আমাদের সামনে যে ক্লাসগুলো আছে সেখানে আমরা একটা একটা ভ্যালুয়েশন টেকনিক নিয়ে আলোচনা করব। যতটুকু পসিবল আমরা ডিটেলে যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা মার্কেট বেসড ভ্যালুয়েশন, তারপরে ক্লাসে ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন, তারপরে ক্লাসে রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন, এইভাবে আমরা, এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর আমাদের যদি ক্লাসের জন্য স্পেস থাকে, আমরা বলেছিলাম যে প্রাইভেট কোম্পানি ভ্যালুয়েশন নিয়ে আমরা একজন গেস্ট স্পিকারকে ইনভাইট করব। সেটা আমরা একটা টাইম বের করে নেব, বাট এই মুহূর্তে বলতে পারছি না গিভেন দা কোন সিচুয়েশন গোয়িং অন। এইটা হচ্ছে প্ল্যান। আর টার্ম পেপারে ফেজ 2, এটার ব্যাপারে যেটা জানতে হবে সেটা হচ্ছে নেক্সট ফেজ আমরা যেটা করব, ফোরকাস্টিং এর যে আলোচনাগুলো আমরা করেছিলাম সে ফোরকাস্টিং এর অ্যাপ্লিকেশনস আমাদের করতে হবে বেসড অন দ্য ইনপুট অফ দ্য ডাটা উই হ্যাভ প্রোভাইডেড। এখন কথা হচ্ছে আপনি যখন ফোরকাস্ট করতে যাচ্ছেন তখন যদি আপনার মনে হয় যে আমি ফেজ 1-এ যে ডাটাটা সাবমিট করেছি ওখানে আমার কোনো ধরনের একটা কারেকশন দরকার আছে, তো সেই ক্ষেত্রে সেই কারেকশন আপনি করার জন্য অ্যালাউড, কোনো ধরনের এডিটিং করার জন্য আপনি অ্যালাউড। বাট এখন আপনার কাজ হচ্ছে ফোরকাস্টিং এর কাজটা শুরু করা। সেটা হচ্ছে আপনি কামিং 3 ইয়ার্স এর ফোরকাস্ট করবেন। কামিং 3 ইয়ার্স বলতে আমরা 3 ইয়ার্স এ যতগুলো কোয়ার্টার আছে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য ফোরকাস্ট করতে হবে, মানে ফোরকাস্টেড ফাইন্যান্সিয়ালসটা তৈরি করা। সো এটার জন্য আপনার টার্গেট হচ্ছে মে 15। মে 15-এর মধ্যে আপনাকে ফোরকাস্টিং এর কাজটা শেষ করতে হবে। এরপরের ফেজ হচ্ছে ভ্যালুয়েশন, যেটা আমরা আহ, আজকের আলোচনা থেকে শুরু করব, সেটা অ্যাপ্লাই করা হচ্ছে মে 15 পর থেকে। সো আমরা এটা টার্গেট করছি যে মে 15-এর মধ্যে আপনাদের ফোরকাস্টিং এর কাজটা হয়ে যাবে। সো আপনি যে ফোরকাস্টিং এর জন্য যে সময়টা দিবেন তার একটা বড় সময় রাখবেন হচ্ছে সেলস এর ফোরকাস্টের জন্য। সো আগে যে অ্যাপ্রোচ গুলো বলেছিলাম যে কিভাবে আপনি এই সংক্রান্ত আইডিয়া পেতে পারেন, গাইডলাইন্স পেতে পারেন, আপনার যতটুকু সম্ভব প্রচুর এই রিলেটেড নিউজ পেপার বা প্রচুর এই রিলেটেড আপনার কমেন্ট্রি ডিসকাশন এগুলো একটু যাচাই করতে হবে। আর আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি, রিডিং ম্যাটেরিয়ালস, সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান টার্ম পেপার ফেজ 2 এর ব্যাপারে। আর আপনার ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশনটা আমরা ভ্যালুয়েশনের মধ্যে প্রথম ভ্যালুয়েশন অ্যাপ্রোচ দিয়ে শুরু করি। ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন, এটার সাথে আমরা আগে থেকে কিছুটা পরিচিত, বাট যে পার্টটা পরিচিত সেই পার্ট নিয়ে আমরা কথা বলবো না। আমরা মূলত কথা বলবো যে পার্ট গুলো আমাদের কাছে অপরিচিত হওয়ার কথা। সো ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন, এটা ভ্যালুয়েশন অ্যাপ্রোচের মধ্যে আমরা দুটো ওয়েতে ভ্যালুয়েশন অ্যাপ্রোচ দেখি, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুয়েশন আর একটা হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন। সো অ্যাবসলিউট ভ্যালুয়েশনের মধ্যে আমরা কোম্পানি যেটার ভ্যালুয়েশন করছি সেই কোম্পানির কোনো আর্নিংস ড্রাইভারকে নিয়ে থাকি, কোনো আর্নিংস ইন্ডিকেটরকে নিয়ে থাকি, কোম্পানি ইটসেলফ, কোম্পানি নিজের
আমরা দেখি না যে কোম্পানি অন্যদের তুলনায় কেমন করছে বা অন্য পিয়ারদের তুলনায় কোম্পানি কেমন করছে, সেটা হলে সেটা রিলেটিভ ভ্যালুয়েশন হয়ে যেত। সেটা হচ্ছে গুড এক্সাম্পল হচ্ছে মার্কেট বেসড ভ্যালুয়েশন। আমরা ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশনে কোম্পানি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে সেটাকে একটা ক্যাশ ফ্লোর প্রক্সি হিসেবে নিয়ে থাকি। সেটার বেসিসে আমরা কোম্পানির ভ্যালুয়েশন বা আলটিমেটলি কোম্পানির স্টক ভ্যালুয়েশন করার চেষ্টা করি। সো আমরা আহ, দেখি, আমরা কয়েকটা এক্সারসাইজ করার চেষ্টা করব। সো প্রথমে আহ, আমাদের সেকশনস গুলো এভাবে আছে। আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল যে ভ্যালুয়েশন গুলো ইউজ করে থাকি, তার মধ্যে ডিভিডেন্ড হচ্ছে ওয়ান অফ দেম। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশনের মধ্যে আবার ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আছে, আপনার রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন আছে, প্রত্যেকটাই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস এর মধ্যে। তো এখানে আমরা ক্যাশ ফ্লোর একটা প্রক্সি নিয়ে থাকি। সেই ক্যাশ ফ্লোটাকে আমাদের ডিফাইন করতে হয়। সে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল যখন ব্যবহার করছি, আমাদের ক্যাশ ফ্লোর প্রক্সি হচ্ছে ডিভিডেন্ড। যখন আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন ইউজ করছি, তখন আমাদের ক্যাশ ফ্লোর প্রক্সি হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। যখন আমরা রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করছি, তখন আমাদের ক্যাশ ফ্লোর প্রক্সি হচ্ছে আপনার রেসিডুয়াল ইনকাম। এই ডেফিনিশনটা কমপ্লিট করার পর আমাদের যেটা করতে হয়, যেহেতু ভ্যালুয়েশন ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং, বাট আমাদেরকে পাস্ট দেখতে হয় টু সি দ্য ফিউচার। আমাদেরকে ফিউচারে ফিউচার পিরিয়ডে কোম্পানি কিভাবে এই ক্যাশ ফ্লোটা দিতে পারে, কাইন্ড অফ আমরা যেহেতু ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের কথা বলছি, ডিভিডেন্ড কিভাবে কোম্পানি দিতে পারে সেটা আমাদেরকে ফোরসি করতে হয়। অবভিয়াসলি ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। আপনারা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ডিভিডেন্ড পলিসি নিয়ে পড়ে থাকেন, আপনি রিকল করতে পারেন যে হাউ কমপ্লিকেটেড দ্য ডিভিডেন্ড পলিসি ক্যান বি। এটা ডিভিডেন্ড পলিসিকে বলা হয়, ডিভিডেন্ড পলিসি যে কাইন্ড অফ স্টিকি পলিসি। এটা খুব বেশি চেঞ্জ করার সুযোগ নাই। হয়তো বা চেঞ্জ করাটা রেশনাল হতে পারে। কোম্পানি যদি ভালো করে, খুব ভালো করে, আমরা রেশনালি এক্সপেক্ট করি যে কোম্পানি বেশি ডিভিডেন্ড দিবে। বাট প্রবলেমটা হচ্ছে কোম্পানি যখন ভালো করছে, বেশি ডিভিডেন্ড দেওয়া শুরু করলো, দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট কোম্পানি পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। সো তখন যদি কোম্পানি ডিভিডেন্ড দেওয়া কমিয়ে দেয়, তখন কোম্পানির যারা ইনভেস্টর তারা অ্যাব্রাপ্টলি রিয়েক্ট করতে পারে। সো এটার ক্ষেত্রে কোম্পানির শেয়ার প্রাইস মাইট অ্যাব্রাপ্টলি এফেক্টেড। সো কোম্পানি চায় না যে তার শেয়ার প্রাইসটা অ্যাব্রাপ্টলি এফেক্টেড হোক। আবার কোম্পানি এটাও চায় না যে সে খুব কম ডিভিডেন্ড দিবে। এটার কারণে আপনার শেয়ার হোল্ডার্সটা ভালো ফিল করে না কোম্পানি সম্পর্কে। সো কোম্পানি চায় যে মোটামুটি একটা ডিভিডেন্ড পলিসি যেন খুব বেশি চেঞ্জ না করা হয়। এ কারণে এটা চেঞ্জ করতে গেলে বেশ কিছু কনসিকুয়েন্সেস আছে। সেই কনসিকুয়েন্সটা আনওয়েলকামিং। সো এই জন্য ডিভিডেন্ড পলিসিকে স্টিকি পলিসি বলা হয়। এই এই আলোচনা হয়তো আপনি আগে জেনেছেন। প্লাস আপনি যদি মার্কেট এফিসিয়েন্সির ব্যাপারে পড়াশোনা করে থাকেন, আপনি এই আলোচনাটা পাবেন যে আহ, আমাদের মডিগ্লিয়ানি মিলার ওনারা বলছেন যে কোম্পানি ডিভিডেন্ড দেখ আর কোম্পানি ডিভিডেন্ড না দেখ, এটার মধ্যে কোম্পানির ভ্যালুয়েশনে কোনো ধরনের চেঞ্জ আসার কথা না। কারণ হচ্ছে কোম্পানির যারা ইনভেস্টর তারা হোমমেড লিভারেজের মতো হোমমেড ডিভিডেন্ড বানাতে পারে। কোম্পানি ডিভিডেন্ড দেয় নাই, কোম্পানি যে পরিমাণ ডিভিডেন্ড ইনভেস্টর চেয়েছিল সেই পরিমাণের, সেই টাকার সমমূল্যের যদি কোম্পানির ইনভেস্টরের শেয়ার বিক্রি করে দেয়, তাহলেও শেয়ার হোল্ডাররা একই অ্যামাউন্টে ক্যাশ ফ্লো পেয়ে যাচ্ছে। রেশনালি ইনভেস্টরের দরকার হচ্ছে ক্যাশ ফ্লো। সেটা কি ডিভিডেন্ডের মাধ্যমে ক্যাশ ফ্লোটা আসছে, নাকি ইনভেস্টরের শেয়ার বিক্রি করে ক্যাশ ফ্লোটা আসছে, সেটা ইনভেস্টরকে চিন্তায় ফেলার কথা না। ইনভেস্টর
দুটো ক্যাশ ফ্লোকে একইভাবে দেখার কথা। বাট রিসার্চে পাওয়া গেছে যে ইনভেস্টররা যে ক্যাশ ফ্লোটা ডিভিডেন্ডের নাম দিয়ে পায় সেটাকে মোর ভ্যালুয়েবল মনে করে, আর যে ক্যাশ ফ্লোসটা কোম্পানি ইনভেস্টররা স্টক বিক্রি করে পায় সেটাকে তারা কম ভ্যালুয়েবল মনে করে, বা সেটার প্রতি তাদের ফেসিনেশনটা কম। সো এই ধরনের আলোচনাগুলো আছে। সো ডিভিডেন্ড ইরেলিভেন্স থিওরাম বলা হয় মডিক্লেনি মিলার। সো রিলেটেড টু ডিভিডেন্ড, দেন এই ক্যাশ ডিভিডেন্ডের ফোরকাস্ট করার পর আমাদেরকে একটা রেলিভেন্ট ডিসকাউন্ট রেট বের করতে হয়, যেহেতু আমরা ফোরকাস্টিং ফিউচার ক্যাশ ফ্লোস ডিভিডেন্ড। এটাকে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য আমাদেরকে আহ, একটা রেলিভেন্ট ডিসকাউন্ট রেট বের করার চেষ্টা করতে হয়। সো সেটার জন্য আমরা অ্যাসেট প্রাইসিং যে মডেলগুলো আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বা ফার্মা ফ্রেন্স থ্রি ফ্যাক্টর মডেল, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। সেটা আপনি কস্ট অফ ইকুইটি নামে ডাকেন। আহ, এই এস্টিমেট করার পর আমরা প্রেজেন্ট ভ্যালু এস্টিমেট করি, তারপর আমরা ক্যাশ ফ্লোস, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস বা প্রাইস এস্টিমেট করি। এবং এই অ্যাপ্রোচটা আপনার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল বলেন, ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন বলেন, রেসিডুয়াল ইনকাম বলেন, সবকিছুর জন্য সেম, considering that this all of these valuation approaches are under the umbrella of DCF analysis. So আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ইউজ করতে যাব, তখন আমাদেরকে ফিউচার ক্যাশ ফ্লোস এর প্রেজেন্ট ভ্যালু করতে গেলে আমাদেরকে কি কি এক্সপেক্টেড, কিভাবে এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস আসবে, এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস কি হতে পারে সেটা চিন্তা ভাবনা করতে হয়। তো আমরা যে আলোচনাটা মাত্র করেছি সেটাকে যদি আমরা একটা ইকুয়েশনে সামারাইজ করি, সেই ইকুয়েশনটা দেখতে এরকম দেখাবে যে আমাদেরকে এই ক্যাশ ফ্লোসটা কি করতে হচ্ছে, আপনার ফোরকাস্ট করতে হচ্ছে, যেটা আমরা নিউমেরেটরে দেখতে পাচ্ছি। এবং এই ক্যাশ ফ্লোসটা কতদিনের জন্য ফোরকাস্ট করতে হচ্ছে, স্টার্টিং ফ্রম টুমোরো or starting from next year or next period till the end period। এবং এই ফিউচার ক্যাশ ফ্লোসটাকে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য কি করতে হয়, রেলিভেন্ট ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্ট করতে হয়। আমরা যেটা ডিসকাউন্ট রেট এস্টিমেট করার কথা বলেছি, এটাকে আমরা কস্ট অফ ইকুইটি বলি। আমার প্রফেসর এটাকে ডিসকাউন্ট রেট বলাটা অপছন্দ করতেন। ডিসকাউন্ট রেট বলতে তিনি মিন করতেন শুধুমাত্র যে সিকিউরিটিজ গুলো ফেস ভ্যালু থেকে ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি হয়, ওখানে যে ডিসকাউন্টটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ডিসকাউন্ট রেট। এই টার্মটাকে উনি সবসময় ইন্টারেস্ট রেট বলতেন। সো এটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম বলা হয়। সো ইন্টারেস্ট রেট ইজ নট অনলি ফর রেলিভেন্ট টু লোন, ইন্টারেস্ট রেট ইজ অপরচুনিটি কস্ট হিয়ার। সো এখানে আমরা যে অপরচুনিটি কস্ট রেলিভেন্ট ফর দ্য ডিভিডেন্ড সেটাকে আমরা এখানে ডিসকাউন্ট রেট বলি, বা রেলিভেন্ট ইন্টারেস্ট রেট বলি, বা কস্ট অফ ইকুইটি যেটাই বলি, সেটা এখানে আসবে। আহ সো আমরা সিম্পল এক্সাম্পল দিয়ে জাস্ট একটু রিকল করে নিব যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন কিভাবে কাজ করে। সো যে কোনো একটা অ্যাসেট যদি এমন হয় যে ফার্স্ট ইয়ারে 100 ক্যাশ ফ্লো জেনারেট করবে, 150 জেনারেট করবে ইয়ার টুতে, এবং ইয়ার থ্রিতে জেনারেট করবে 200, তাহলে সেই অ্যাসেটটার আজকের ভ্যালু কি হবে? সো আমরা সিম্পলি এটাকে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসবো, ফিউচার স্ট্রিম অফ দিস থ্রি ক্যাশ ফ্লোস এটাকে। সো 100 আছে এখানে ফার্স্ট ইয়ারের জন্য, 150 সেকেন্ড ইয়ারের জন্য, 200 থার্ড ইয়ারের জন্য, এবং রেলিভেন্ট ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। এটা দিয়ে আমরা পেলাম 365.14। এখন ম্যাটার হচ্ছে আহ, আমি যদি জানতে চাই 1 ইয়ার লেটার এটার ভ্যালুয়েশন কত হবে, তো তখন তো 1 ইয়ার লেটার পরে তো আর আমি এটা পাচ্ছি না। আমার কাছে কোন দুটো ক্যাশ ফ্লোস রেলিভেন্ট, এটা রেলিভেন্ট আর এটা রেলিভেন্ট। সো তখন কিন্তু আবার প্রাইসিং কি হয়ে যাবে, প্রাইসিং চেঞ্জ হয়ে যাবে, এন্ড দিস প্রাইস উইল বি দিস ওয়ান।
ঠিক আছে। সো এটা হচ্ছে যে অ্যাপ্রোচ আমরা ভ্যালুয়েশন করি। So, আমরা যে তিনটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশনের কথা বলেছি, সেটা যদি একটু আমরা সামারি আকারে দেখি, সেটা আহ, একটু জানতে হবে। For an analyst, it is a very crucial task to find out which valuation technique is most appropriate for the stock I'm following. এটা এমন না যে আমি পাঁচটা এক্সাইটিং ভ্যালুয়েশন মডেল শিখেছি, আমাকে পাঁচটাই অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের একটা চেকলিস্ট আছে, সেই চেকলিস্ট আমাদেরকে কেয়ারফুলি ফলো করতে হবে। আহ, আমাদেরকে চেকলিস্ট অনুযায়ী দেখতে হবে যে কোন ভ্যালুয়েশন মডেলটা আমার কোম্পানির স্টকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন মডেল। ইটস নট লাইক দ্যাট যে আমি এই ভ্যালুয়েশন অ্যাপ্রোচ জানি, আমাকে ফোর্সফুলি এটা ইউজ করতে হবে। সো আমরা যে তিনটা ভ্যালুয়েশন মডেল, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশনের কথা বলেছি, সেই তিনটা, আহ, প্রথমটা বলেছিলাম ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, তারপর ফ্রি ক্যাশ ফ্লো। দুইটা ডেফিনেশন আছে, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি হতে পারে, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম হতে পারে, থার্ড ওয়ান হচ্ছে রেসিডুয়াল ইনকাম হতে পারে। সো ডিসকাউন্টেড ডিভিডেন্ড মডেল বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল এটা কখন অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের চেকলিস্ট আমরা একটু দেখি। প্রথম চেকলিস্ট হচ্ছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েদার দ্য কোম্পানি ইজ এ ডিভিডেন্ড পেইং কোম্পানি। এই কোম্পানিটা কি নিয়মিত ডিভিডেন্ড দেয় কিনা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট চেকলিস্ট। এখন এই চেকলিস্টে যদি এটা ট্রু না হয়, দ্য কোম্পানি ইজ নট ডিভিডেন্ড পেইং এরকম হয়, তখন কিন্তু আপনার অল্টারনেটিভ ক্যাশ ফ্লো ভ্যালুয়েশনসে দেখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে, আহ, আমাদের একটা ন্যাচারাল এক্সপেকটেশন আছে যে কোম্পানি যখন মোর প্রফিট জেনারেট করবে, কোম্পানি তখন প্রফিটের একটা শেয়ার বা পে আউট রেশিওর সাথে আমরা পরিচিত, যেটাকে বলি আমরা ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম, অথবা ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইপিএস, যেটা বলেন না কেন, এটার নাম কি, পে আউট রেশিও। সো আমাদের সেকেন্ড চেকলিস্ট হচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটির সাথে কোম্পানি যে ডিভিডেন্ড দেয় এটার একটা স্ট্রং রিলেশন থাকতে হবে। আমরা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে জেনেছি যে রিলেশন কোয়ান্টিফাই করার কোনো সুযোগ আছে কিনা, রিগ্রেশন। আমাদেরকে একটু দেখতে হবে। রিগ্রেশন ইউজ করতে পারি, খালি চোখে দেখতে পারি, ট্রেন্ডিং করতে পারি, গ্রাফের মাধ্যমে দেখতে পারি, বাট উই হ্যাভ টু কনভিন্স আওয়ার সেলফস দ্যাট যে কোম্পানি যেটা ডিভিডেন্ড দিচ্ছে তার সাথে সেই কোম্পানির প্রফিটেবিলিটি একটা ভালো সম্পর্ক আছে। সে ফর এক্সাম্পল, আপনি যদি 2008-এর কথা বলেন বা 2011-র কথা বলেন, 2011-র আগে অ্যাপল কোনো ডিভিডেন্ড তার শেয়ার হোল্ডারদেরকে দেয় নাই। সো এখন আপনি যদি 2007-এ বসে অ্যাপলের ভ্যালুয়েশন করতেন, আপনার জন্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতো না। কারণ হচ্ছে অ্যাপল ইজ নট এ ডিভিডেন্ড পেইং কোম্পানি। এবং আমরা একটু পরে একটা কোম্পানির কেস দেখব যে এই কোম্পানিটার প্রফিটের সাথে ডিভিডেন্ডের আসলে সম্পর্ক নাই। তো ওই ক্ষেত্রেও কিন্তু ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমাদের যেমন আহ, কিছু কোম্পানি, আপনি লিস্টেড কোম্পানিজ দেখবেন, সে প্রফিট বাড়ছে কমছে বা প্রফিট হচ্ছে না, বাট সে একটা পার্সেন্টেজ সবসময় ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে। সো দিস ইজ নট সামথিং গুড ফ্রম এ ভ্যালুয়েশন পার্সপেক্টিভ। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোম্পানিটা ডিভিডেন্ড পেইং হওয়া সত্ত্বেও, যেহেতু প্রফিটেবিলিটির সাথে ওই কোম্পানির ডিভিডেন্ডের দেওয়ার সম্পর্ক নাই, তার জন্য আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ব্যবহার করতে যাব না। আরেকটা চেকলিস্ট হচ্ছে, আপনি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার হন বা ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার হন, আপনি যদি জাস্ট ফর অ্যাজ এ জেনারেল ইনভেস্টমেন্ট পারপাস আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোম্পানিতে,
তখন আপনার ডিসকাউন্টেড ডিভিডেন্ড মডেল মাইট বি অ্যাপ্রোপ্রিয়েট। মানে আপনার এটা সুযোগ নাই বা আপনি চাইছেন না যে কোম্পানির একটা কন্ট্রোল নিয়ে নিতে। সে টেসলা যখন আপনার কাকে আপনার টুইটারকে নিয়ে নিল, বা অ্যালন মাস্ক যখন টুইটারকে কন্ট্রোল নিয়ে নিল, তখন কিন্তু ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন মডেল না। ওকে, মানে আপনার যদি কন্ট্রোল পার্সপেক্টিভ না থাকে, তাহলে আপনার জন্য ডিসকাউন্টেড ডিভিডেন্ড মডেল একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন অ্যাপ্রোচ হতে পারে। এখন আমরা এই চেকলিস্ট গুলোকে একটু দেখি। ফার্স্ট যেটা আমরা বলেছি যে কোম্পানি ইজ নট এ ডিভিডেন্ড পেইং। কোম্পানি যদি ডিভিডেন্ড পেইং না থাকে, আমার হাতে দুটো অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে আইদার আমি এফসিএফএফ অথবা এফসিএফ ইউজ করতে পারি, অথবা রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন ইউজ করতে পারি। এই মুহূর্তে আমরা রেসিডুয়াল ইনকামের ডেফিনেশন দিচ্ছি না। আমরা রেসিডুয়াল ইনকামের ভ্যালুয়েশন যখন পড়বো তখন আমরা সেই ডেফিনেশনটা দিব। নেক্সট ওয়ান হচ্ছে আহ যেটা বলছিলাম যে কোম্পানির আহ আচ্ছা, আপনি এখন এখানে আসলেন এফসিএফএ বা এফসিএফএ। এফসিএফএ বা এফসিএফএ কখন অ্যাপ্রোপ্রিয়েট? প্রথম চেকলিস্ট পেলাম যখন কোম্পানির জন্য কি পসিবল হচ্ছে না, আপনার ডিভিডেন্ডের সাথে আপনি ভালো রিলেশন, কোম্পানির প্রফিটেবিলিটি পাচ্ছেন না বা কোম্পানি ডিভিডেন্ড দেয় না, তখন আপনার জন্য ফ্রি ক্যাশ ফ্লো বা ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ক্যান বি এ গুড অপশন। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে কোম্পানির প্রফিটেবিলিটির সাথে আপনি কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোস এর রিলেশন তেমন স্ট্রং পাচ্ছেন না। তো সাধারণত কোম্পানির যখন প্রফিটেবিলিটি বাড়ে, আমরা জানি না যে ফ্রি ক্যাশ ফ্লোর কথা আপনি শুনেছেন কিনা, বাট আইডিয়ালি স্পিকিং কোম্পানি যে অপারেটিং ক্যাশ ফ্লোস জেনারেট করছে, এখান থেকে কোম্পানির যা যা অবশ্যই প্রয়োজনীয় খরচ, অবশ্যই কি কি প্রয়োজনীয় খরচ থাকতে পারে। আহ আমরা কি প্রজেক্ট ক্যাশ ফ্লো এই টার্মটার সাথে পরিচিত? পিসিএফ সিআইডি কোর্সে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানে আমরা ওসিএফ থেকে কি বাদ দিয়ে পিসিএফ পেতাম, খেয়াল আছে? চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, খেয়াল আছে? এগুলো বাদ দিতে হতো না? হ্যাঁ ওয়ার্কিং স্যার। ক্যাপিটালের জন্য ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এগুলো হচ্ছে আমার অবশ্যই প্রয়োজনীয় খরচ, যেটা আমার কোম্পানি সার্ভাইভ করানোর জন্য আমাকে করতে হবে। সো এই খরচগুলো, এটাকে আমরা বলছি যে অবশ্যই প্রয়োজনীয় খরচ। এই খরচগুলো আপনার ওসিএফ থেকে বাদ দেওয়ার পর আপনার ক্যাশ ফ্লো যেটা রিমেইনিং টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য ক্যাপিটাল প্রোভাইডার্স। কারা কারা কোম্পানিকে ক্যাপিটাল দিয়েছে? যারা বন্ড হোল্ডার্স কোম্পানিকে ক্যাপিটাল দিয়েছে, যারা ইকুইটি হোল্ডার্স তারা কোম্পানিকে ক্যাপিটাল দিয়েছে, যারা প্রেফার্ড ইকুইটি হোল্ডার্স তারা কোম্পানিকে ক্যাপিটাল দিয়েছে। তাদের মধ্যে ডিস্ট্রিবিউশনের জন্য যে ক্যাশ ফ্লোসটা ফ্রি হয়ে গেছে, মানে এই ক্যাশ ফ্লোস এর আর কোনো অব্লিগেশন নাই। অব্লিগেশন কোন জায়গায়? অব্লিগেশনস হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটালের নিড ফুলফিল করতে হবে, আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের নিড ফুলফিল করতে হবে। এটা দেওয়ার পর যে ক্যাশ ফ্লোসটা আমার হাতে ফ্রি হয়ে গেছে টু বি ডিস্ট্রিবিউটেবল টু দ্য ক্যাপিটাল প্রোভাইডার, সেটাকে আমরা বলছি ফ্রি ক্যাশ ফ্লোস। ওকে, বাট ফ্রি ক্যাশ ফ্লোস আপনি যখন ইউজ করতে যাবেন, তখন আপনাকে মেক শিওর করতে হবে যে কোম্পানির প্রফিটেবিলিটির সাথে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোস এর একটা ভালো রিলেশন আছে কিনা। অবভিয়াসলি যে কোম্পানিগুলো বেশ ভালো প্রফিটেবল, সে থিঙ্ক অফ যে আমাদের কান্ট্রিতে যে এমএনসি গুলো বিজনেস করে, দে হ্যাভ আ hefty amount of free cash flows. If you can calculate the free cash flows, আপনি বেশ ভালো অ্যামাউন্টের ফ্রি ক্যাশ ফ্লোস পাবেন। এটা যারা আহ, আপনার ভালো লোকাল কোম্পানিস এর ক্ষেত্রে হতে পারে, বাট মোস্টলি আমাদের যারা ফরেন কোম্পানিস আছে তাদের কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের ফ্রি ক্যাশ ফ্লোস থাকে। দেন বাট দেখতে হবে যে এই ফ্রি ক্যাশ ফ্লোস এর সাথে প্রফিটেবিলিটি ভালো সম্পর্ক আছে কিনা। সো দুটোকে একই সাথে মুভ করছে কিনা। সে কোম্পানি যখন খারাপ করছে, you expect the cash flows is likely to be deplete. ওকে, ক্যাশ ফ্লোস ভালো থাকবে না, সো ফ্রি ক্যাশ ফ্লোস কিন্তু কমে যাবে। এখন এমন যদি হয় যে আপনি ফোরকাস্ট করছেন 3 বছরের জন্য,
তিন চারা 12। 12 বলতে আমি কি বলতে চেয়েছি? 3 4 12 কেন বলেছি? কোয়ার্টার মাস, কোয়ার্টার 12 মাস। 12টা কোয়ার্টার। স্যার আচ্ছা, 12টা। 3টা বছর 12টা কোয়ার্টার। রাইট। 12টা কোয়ার্টারে আপনি ফ্রি ক্যাশ ফ্লো যখন এস্টিমেট করতে গেলেন, দেখলেন যে কোম্পানির পরিস্থিতি তেমন ভালো ঠেকছে না। কেন ভালো ঠেকছে না? আপনি দেখছেন যে 12টা কোয়ার্টারে আপনি ফ্রি ক্যাশ ফ্লোস পাচ্ছেন নেগেটিভ। কেন ফ্রি ক্যাশ ফ্লোস নেগেটিভ? দুটো কারণ সত্য। একটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস কম, আর আরেকটা হচ্ছে কোম্পানির যে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লাস কোম্পানির যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট, দিস ইনভেস্টমেন্ট এক্সিড দ্য ওসিএফ অ্যাভেলেবল টু দ্য কোম্পানি। এই ক্ষেত্রে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোস কি হয়ে যেতে পারে? নেগেটিভ হয়ে যেতে পারে। এখন নেগেটিভ যদি আপনার নিউমারেটর হয়, এখানে আপনার নেগেটিভ যদি নিউমারেটর হয়, মানে ক্যাশ ফ্লোস গুলো যদি নেগেটিভ হয়, আপনার ভ্যালুয়েশনের ফাইনাল রেজাল্ট কি হবে? বোঝাতে পারছি কি নেগেটিভ। হচ্ছে? এখানে ক্যাশ ফ্লোস গুলো সবগুলো যদি নেগেটিভ হয়, আপনি এখানে ভ্যালুয়েশন যেটা পাবেন এটা কি হবে? নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। এটা তখন ইরেলিভেন্ট হয়ে যাবে, এটা থেকে আপনি কোনো মিনিং ক্যারি করতে পারবেন না। সো ওই ক্ষেত্রে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, you can think of the residual income valuation. So it's a kind of accounting calculation. আমরা সেটা পরে দেখাবো, বাট এখন দেখাতে চাইছি না। আর ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি বা ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক যখন আপনার পার্সপেক্টিভ হচ্ছে অ্যালন মাস্কের মতো যে আপনি টুইটারকে কিনে নেবেন। তখন কিন্তু আপনার রেসিডুয়াল ইনকামও আপনার জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপ্রোপ্রিয়েট না। আপনার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। সে ফর এক্সাম্পল, এখন যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকগুলো একটা আরেকটাকে একোয়ার করে নিচ্ছে, সো একোয়ার করে নেওয়ার সাথে কি রিলেটেড? কন্ট্রোল রিলেটেড, তাই তো? সো কন্ট্রোল যখন নিয়ে নিবে তখন কি ধরনের ভ্যালুয়েশন অ্যাপ্রোচ তাদের ব্যবহার করতে হবে? ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল সেটা যেটা দেখবো বলছিলাম সেটা একটু দেখি। এখানে আপনার হাতে দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে কোক কোম্পানি আর একটা হচ্ছে এইচআরএল কোম্পানি। এই কোক কোম্পানি আবার কোকা কোলা কোম্পানি না, এটা ডিফারেন্ট কোম্পানি। সো কক কোম্পানি অ্যান্ড এইচআরএল দুটো কোম্পানির 2006, 1992 থেকে 2006 পর্যন্ত আর্নিংস পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার এবং পে আউট রেশিও দেওয়া আছে। দেখতে পাচ্ছি আর্নিংস পার শেয়ার দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে। এটা কিন্তু আবার ডিপোজিট পেনশন স্কিম না। ক্লাস না করলে আপনি হয়তো বুঝবেন এটা কি ডিপোজিট পেনশন স্কিম এখানে কিভাবে আসলো। ঠিক আছে, এটা কি ডিভিডেন্ড ডিভিডেন্ড পার শেয়ার। পার শেয়ার। আচ্ছা, এখন আমরা একটু র্যান্ডমলি কিছু নাম্বার পিক করি। সে কোকের জন্য আমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে কোকের জন্য কি আপনার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অথবা এইচআরএল এর জন্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সে ফর এক্সাম্পল, 1996-এ কোকের ইপিএস ছিল 1.73, আর কোকের ডিভিডেন্ড পার শেয়ার কত? 1। আর এই কোকের 2003-তে প্রফিটেবিলিটি বেড়ে ডাবল হয়ে গেল না? দেখেন তো, এই 1.73 সাথে 3.4 কম্পেয়ার করেন, ডাবল হয়ে গেল না? ইজ ইট ডাবল হয়েছে? জি জি স্যার। স্যার। ডাবল হয়েছে। আচ্ছা, ডিভিডেন্ডে কি অবস্থা? সেম। সেম স্যার। সেম। ডিভিডেন্ড ইজ কাইন্ড অফ কনস্ট্যান্ট। তার মানে আপনি কোনো গুড রিলেশন পাচ্ছেন না কিসের সাথে কিসের? এপিএস এর সাথে ডিভিডেন্ডের। প্রফিটেবিলিটির সাথে ডিভিডেন্ড দেওয়ার মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছেন না।
বাট ইউর ফার্স্ট চেক লিস্ট ইজ ওকে, দ্য কোম্পানি ইজ এ ডিভিডেন্ড পেইং। এটা নিয়ে আপনার কোনো কনফিউশন নাই। তাহলে কোম্পানি ডিভিডেন্ড পেইং এটাই একমাত্র নেসেসারি কন্ডিশন না। নেসেসারি কন্ডিশন এটাও যে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সাথে কোম্পানির প্রফিটেবিলিটি ভালো সম্পর্ক আছে কিনা। এই ক্ষেত্রে আমরা কি কোককে রিকমেন্ড করতে পারি যে কোকের জন্য ডিসকাউন্ট, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ব্যবহার করা? যাবে না। এটা যাবে না, তাই তো। এখন আমরা একটু এইচআরএল এর ক্ষেত্রে দেখি। সে এইচআরএল এ আপনার 0.79, এটা হচ্ছে তার ইপিএস ছিল কখন, 1995-এ। তার ডিভিডেন্ড ছিল 0.29। আর আপনার এখানে তার কি হয়েছে, প্রফিটেবিলিটি অলমোস্ট ডাবল হয়ে গেছে। আর আপনার ডিভিডেন্ডও কি হয়েছে, বেশ বেড়েছে, তাই তো। এখন আমরা যদি এর মিডল একটা পয়েন্ট দেখি, সে 1.2, তাই তো। এটার প্রফিটের কানেকশন কি দেখা, প্রফিটের পজিশন কোথায় দেখা যাচ্ছে, এই এই দুটোর বিটুইনে। এটা লোয়েস্ট হলে এটা হাইয়েস্ট হলে এটার বিটুইনে কোনটা আছে, 1.2 আছে। আর এখানে যেটা ডিভিডেন্ড দিয়েছিল 0.35, এটাকে আমরা দেখতে পাচ্ছি এটার বিটুইনে আছে 1.29 থেকে 0.45 এর বিটুইনে। আমরা কি বলতে পারি যে কোম্পানির ডিভিডেন্ডের ফ্লাকচুয়েশনটা কোম্পানির প্রফিটেবিলিটির ফ্লাকচুয়েশনের সাথে বেশ সম্পর্ক আছে? জি স্যার। জি স্যার। এখন আপনি যদি দুটো কোম্পানিরই ইপিএস কে এক্স ধরে, ডিপিএস কে ওয়াই ধরে আপনি রিগ্রেশন অ্যানালাইসিস করেন বা রিগ্রেশন রান করেন, কোনটার ক্ষেত্রে আপনি আর স্কোয়ার বেশি পাবেন? স্যার এইচআরএল এর এছাড়া জন্য। ক্ষেত্রে স্যার। এইচআরএল এর এইচআরএল। ক্ষেত্রে। So, আপনার কোম্পানির জন্য এই কাজটা আপনাকে করতে হবে। ওকে। খুব কনফিডেন্টলি ডিসকাউন্টেড ডিভিডেন্ড মডেল ব্যবহার করা যাবে না যতক্ষণ না আপনি চেকলিস্ট কনফার্ম করছেন। ওকে। সেই ব্যাপারগুলো আপনাকে খুব কেয়ারফুলি করতে হবে। আচ্ছা। আহ আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের কিছু ফ্লেভার আছে। ফ্লেভার বলতে আমরা প্রাইমারিলি বলি সিঙ্গেল হোল্ডিং পিরিয়ড, নেক্সট হচ্ছে মাল্টিপল হোল্ডিং পিরিয়ড। সো সিঙ্গেল হোল্ডিং পিরিয়ড ইজ ভেরি রেয়ার, যে আপনি জাস্ট একটা পিরিয়ডের জন্য হোল্ড করছেন। মাল্টিপল হোল্ডিং পিরিয়ড ইজ মোর কমন। সো সিঙ্গেল হোল্ডিং পিরিয়ড আমরা জানি যে এই পিরিয়ডে, যে একটা পিরিয়ড আমি হোল্ড করব সেই পিরিয়ডে আমি যে ডিভিডেন্ডটা পাচ্ছি প্লাস এই পিরিয়ড শেষে আমি যে প্রাইসে সেল করব, সেই দুটোর প্রেজেন্ট ভ্যালু হবে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের প্রাইস। আর মাল্টিপল হোল্ডিং পিরিয়ড হলে তখন আমার এই যে ডিভিডেন্ড স্ট্রিম আমাকে এস্টিমেট করতে হবে, এটা মাল্টিপল হোল্ডিং পিরিয়ডের জন্য আমাকে এস্টিমেট করতে হবে। অ্যান্ড দিস ওয়ান ইজ লিটল বিট মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট ওয়ান। সো আমরা ছোট একটা কেস দেখি, আমরা স্টেপ বাই স্টেপ একটু অ্যাডভান্সড কেসের দিকে যাব। সো ইউ এক্সপেক্ট দ্য কোম্পানি Carrefour to pay 1.1 dividend next year. You expect the price of CS stock is to be 53.55 in 1 year. The required rate of return for CS stock is 9%. What is your estimate of the value of CS stock? Very straightforward. আমার কাছে সিঙ্গেল হোল্ডিং পিরিয়ড, এটার সিঙ্গেল হোল্ডিং পিরিয়ডে ডিভিডেন্ড আছে $1.1 আর সেলস প্রাইস হচ্ছে 53.55। আমি সিম্পলি যেটা করতে পারি, দুটো যেহেতু একই পিরিয়ডে, একটা পিরিয়ড পরে আমি পাবো, তো দুটোকে সাম করে আমি পাই 54.65। এটাকে আমি 1.09 বা 9% দিয়ে যদি আমি ডিসকাউন্ট করি তাহলে আমি প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি 50.14। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস অন দিস। নেক্সট হচ্ছে মাল্টিপল হোল্ডিং পিরিয়ডটা কেমন দেখায়। যে 5 ইয়ার হোল্ডিং পিরিয়ড হলে আমাকে 5 বছরের হোল্ডিং পিরিয়ডে 5 বছর ডিভিডেন্ড আমি দেখতে পাচ্ছি, আমাকে বলা আছে এক্সপেক্টেড টু বি 2.1, 2.2, 3.5, 3.75। নেক্সট হচ্ছে আমাকে এই 5টা ডিভিডেন্ডকে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। বাট উই হ্যাভ এক্সপেকটেশন যে
এট দ্য এন্ড অফ ইয়ার 5 আমি এই স্টকটা $40 সেল করতে পারবো। সো এটা হচ্ছে আমার লাস্টের পিরিয়ডে ডিভিডেন্ড, সরি লাস্টের পিরিয়ডে সেলিং প্রাইস। তো এই সবগুলোকে আমি যখন সাম আপ করবো প্রেজেন্ট ভ্যালু করে, তখন আমি পেয়ে যাব যে প্রেজেন্ট ভ্যালু অফ দিস স্টক অর দ্য প্রাইস অফ দিস স্টক। ঠিক আছে? সো এইটার সাথে আমরা পরিচিত, বাট যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আহ, আমরা যে ডিভিডেন্ড এস্টিমেট করব ফিউচারের জন্য, বা ফিউচারে ডিভিডেন্ড কখন কত দিবে এটার দিকে তাকাবো। আমরা কিভাবে তাকাবো? আমাদের তাকানোর জন্য কোনো রিকমেন্ডেশন আছে কিনা? আনসার হচ্ছে আছে। তিনটা রিকমেন্ডেশন আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ, একটা হচ্ছে টু ডিস্টিংক্ট স্টেজেস অফ গ্রোথ, আরেকটা হচ্ছে থ্রি ডিস্টিংক্ট স্টেজেস অফ গ্রোথ। কনস্ট্যান্ট গ্রোথে আমরা ধরে নিব যে আপনার ইয়ার রাউন্ড কি থাকছে বা পিরিয়ড রাউন্ড গ্রোথটা সেম থাকছে। সো কনস্ট্যান্ট গ্রোথ এটা যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, ইট শুড লুক লাইক দিস। টু স্টেজ, টু ডিস্টিংক্ট স্টেজেস অফ গ্রোথ এটা যদি গ্রাফিক্যালি ড্র করি, এই পিরিয়ড পর্যন্ত এতটুকু, তারপর এর পিরিয়ড পরে এটা এরকমও হতে পারে, অথবা এটা উপরে না গিয়ে নিচের দিকেও যেতে পারে, যে প্রথম পিরিয়ডে প্রথম কয়েকটা পিরিয়ড এরকম হলো, নেক্সট কয়েকটা পিরিয়ড এরকম হলো। So, এরকম হতে পারে। আর থ্রি ডিস্টিংক্ট স্টেজে আমরা থ্রি ডিফারেন্ট ফেসেস অফ গ্রোথ পাবো। দেন এই ফেজটা শেষ করার পর টার্মিনাল পয়েন্ট আমার যে প্রাইসটা থাকে সেটা আমাদের এস্টিমেট করে টোটাল প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। So, আমরা কম বেশি এগুলোর সাথে পরিচিত, আমরা কুইকলি একটু রিক্যাপ করব, এরপর আমরা যেটা নতুন সেটা নিয়ে একটু সময় স্পেন্ড করব। সো ফার্স্ট অফ অল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, it is probably one of the most simplest formula you have ever seen in the finance class, যে D1 নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড ডিভাইডেড বাই আর কে আমরা বলছি যে কস্ট অফ ইকুইটি, আর জি কে বলছি যে কনস্ট্যান্ট গ্রোথ রেট। আর D1 মানে হচ্ছে নেক্সট পিরিয়ড আমার ডিভিডেন্ড কত, D0, D0 ইন্টু 1 + G। এখন কথা হচ্ছে, ইট লুকস ভেরি সিম্পল and we have a tendency to underestimate some simple formula. আমরা মনে করি যে এটা হয়তো কম কাজ দিবে। So to counter this understanding, আমরা একটু বলতে চাই এই গর্ডন গ্রোথ মডেল, এটার হিস্ট্রি কি, এটা কোত্থেকে আসলো, এটা কি ফাইন্যান্সের কোনো ফর্মুলা, নাকি এটা কোথাও থেকে বড় করা হয়েছে? আনসার হচ্ছে আহ আপনার একটা সময় 1800-এর দিকে একটা কাল্টিভেবল ল্যান্ড কত ভ্যালুতে ভ্যালুয়েশন করা হবে, সো দ্যাট উই ক্যান ডিটারমিন যে আমি কোন প্রাইসে আমার ল্যান্ডটা আরেকজনের কাছে বিক্রি করব, সেটার খুব বেশি ধ্যান ধারণা বা সেটার খুব বেশি আহ আপনার আন্ডারস্ট্যান্ডিং ছিল না। বাট পরবর্তীতে দেখা হলো যে ল্যান্ডের ভ্যালুয়েশন হওয়া উচিত সে ল্যান্ডটা আমার জন্য কত ক্রপস ম্যানুফ্যাকচার করবে সেটার উপর, বা কতটুকু ক্রপস আপনার গ্রো করবে সেটার উপর। সো এটা এস্টিমেট করা হলো যে আপনার যদি এখন 100 হেক্টর ক্রপস ম্যানুফ্যাকচার করলো, তারপর 10% কনস্ট্যান্ট রেটে বাড়লো, তাহলে পরের ইয়ারে কত হলো, 110। তারপর আবার 10% করে বাড়লো, তাহলে কত হলো, 121। এভাবে 10% করে বাড়তে থাকলো। এবং অ্যাকচুয়ালি মোর অর লেস ইট হ্যাপেন্ড, মানে 10%-এর আশেপাশে ছিল, বা 5% বা যে পার্সেন্টেজটা হোক, মানে একটা সার্টেন পার্সেন্টেজে ক্রপসটা গ্রো করতো। তো সেটার বেসিসে এই ল্যান্ডের ভ্যালুয়েশনের জন্য
এই মডেলটা দাঁড় করানো হয়েছে। সো এখানে আপনার কারেন্ট যেটা ক্রপস ম্যানুফ্যাকচার হয়েছে মাল্টিপ্লাইড বাই নেক্সট ইয়ারে 10% গ্রোথ রেট, আর নিচে হচ্ছে আপনার কস্ট অফ ইকুইটি যেটাই বলেন বা আমার অপরচুনিটি কস্ট ছিল এন্ড মাইনাস দ্য কনস্ট্যান্ট গ্রোথ রেট। ওখান থেকে কাল্টিভেবল ল্যান্ডের ভ্যালুয়েশন থেকে এটা পরবর্তীতে ফাইন্যান্সের কোম্পানির স্টক ভ্যালুয়েশনে এটা নিয়ে আসা হলো। কাইন্ড অফ যে কোম্পানি যে ক্যাশ ফ্লোস দিয়ে থাকে সেটা ক্যান বি এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ কনস্ট্যান্ট রেট। এটা আপনি হয়তো একটু যদি ম্যাচিউরড কোম্পানিস এর ক্যাশ ফ্লোস এর দিকে তাকান, অথবা যাদের লং হিস্ট্রি আছে সেই ক্যাশ ফ্লোস গুলোর দিকে তাকান, it is likely to see that exactly constant না, but the way they are growing is likely to be constant. সে এরকম একটু হালকা স্পাইক আছে, বাট ইট ইস লাইকলি টু সি দ্যাট যে এখানে এটা কনস্ট্যান্টলি গ্রো করছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং 1900 এর শেষের দিকে রেলওয়ে স্টক ওয়াজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। সো রেলওয়ে স্টকের ভ্যালুয়েশনের জন্য, মানে রেলওয়ে কত ইনকাম প্রডিউস করবে সেটার জন্য একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন টেকনিক্স হিসেবে পাওয়া গিয়েছিল কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, এবং এটা রেলওয়ে স্টকের ভ্যালুয়েশনের জন্য খুব ভালো ইউজ করা হয়েছিল, particularly in the developed countries. So I want you to uh, watch a class lecture by Robert Schiller, professor of Yale University, on the dividend discount model on YouTube. আপনি ভালো একটা ব্যাকগ্রাউন্ড আপনি জানতে পারবেন। ঠিক আছে, সো এটা খেয়াল রাখবেন। দ্য টেক অ্যাওয়ে ফ্রম দিস শর্ট ডিসকাশন ইজ দ্যাট simple model can be a powerful model. Simple model is not a model to be undermined. ঠিক আছে, সো আপনার কোম্পানির ক্যাশ ফ্লোস যদি আপনি দেখেন বা আপনার কোম্পানির ডিভিডেন্ড যদি আপনি দেখেন যে কনস্ট্যান্টলি গ্রো করছে পাস্টে, কনস্ট্যান্ট বলতে এক্সাক্ট কনস্ট্যান্ট না, বাট এটার একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওই ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট গ্রোথ মডেল ইউজ করতে পারেন। সো আমরা একটু একটা প্রবলেম দেখি, খুব ব্রিফ। Jewel Williams follows Sonoco Products Company, a manufacturer of paper and plastic packaging for both consumer and industrial use. Son appears to have a dividend policy of recognizing sustainable increases in the level of earnings with increases in dividend. So this is a key point. তার আর্নিংস এর সাথে ডিভিডেন্ডের একটা ভালো সম্পর্ক আছে, কিপিং দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও within a range of 40% to 60% payout ratio, সেটার মধ্যে রাখার চেষ্টা করে। Most recent quarterly dividend, ex-dividend date is 15th August 2007, was 0.26, consistent with the current annual dividend of 1.04 per year এটা forecast করা হয়েছে 6% per year গ্রো করবে, with a beta of 1.13, given an equity risk premium 4.5% and risk-free rate 5%. Required return কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, আমরা ক্যাপএম এর সাথে পরিচিত। risk-free rate plus beta multiplied by what? risk premium 4.5, আমরা 10.1% পেয়েছি। সো কিভাবে আমরা গর্ডন গ্রোথ মডেল ইউজ করে সনের স্টক ভ্যালুয়েশন করব? as simple as that, আপনার কারেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড আমরা পাচ্ছি 1.04, এটার সাথে মাল্টিপ্লাই হবে কি 1.04 এর সাথে কি মাল্টিপ্লাই হবে 1 plus g, 60%. what is 1 plus g? That is the 6%. আর নিচে কি হবে আপনার 10.1%, যেটা আমরা ক্যাপএম থেকে কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করেছি, মাইনাস দ্য আপনার কনস্ট্যান্ট গ্রোথ রেট, দেন আমরা 26.89 পেয়েছি। এখন এখানে বলা হচ্ছে যে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 30.18, obviously the market price is
relatively higher compared to the intrinsic value we estimated. So based on that, we can think of this stock is likely to be overvalued. So এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা খুব কেয়ারফুলি ফলো করবেন। appears to be, আপনি যে ভ্যালুয়েশনটা করেছেন এটার উপর আপনার 100% ফেইথ নাই। আপনি মনে করছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য আপনি এটা ইউজ করেছেন। সো এখানে আপনি যখন আপনি লিখবেন যে appears to be, likely to be, probably, এই কথাগুলো আপনাকে একটু মেনশন করতে হবে। so that you are actually acknowledging or conceding যে you acknowledge your limitations, ঠিক আছে? প্রতিটা ভ্যালুয়েশন অ্যাপ্রোচের কি আছে? লিমিটেশনস আছে। আচ্ছা, নেক্সট যেটা এক্সাম্পল আছে সেটা একটু দেখে নেবেন। It actually includes number of things so that you understand the Gordon growth model very well. It's a complete a good case. এটা টেস্টেবল। আপনি এক্সামের জন্য একটা গুড কোয়েশ্চেন, একটু সময় দিয়ে দেখবেন। Actually it summarizes all the things what have we discussed. নেক্সট ওয়ান আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এক্সাম্পল 7ও দেখবেন। এক্সাম্পল 8 আমরা একটু প্রেফার্ড স্টক নিয়ে কথা বলবো। প্রেফার্ড স্টকের সাথে আমরা পরিচিত। প্রেফার্ড স্টকে আমাদের একটা ফিক্সড ডিভিডেন্ড পার্সেন্টেজ থাকে। সো পার ভ্যালু শেয়ার যদি 25 হয়, আমার প্রেফার্ড পার্সেন্টেজ যদি 4% হয়, তাহলে অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 1। আর এটার জন্য আমাদের এস্টিমেশনের আপনার যদি কোনো গ্রোথ না থাকে, জি যদি 0 হয়, তখন আমাদের ভ্যালুয়েশন হয়ে যায় এরকম, তাই তো? এটা কেন গ্রোথ নাই? ডিভিডেন্ডে কেন গ্রোথ নাই প্রেফার্ড স্টকে? প্রেফার্ড স্টকে ডিভিডেন্ডে গ্রোথ কেন নাই? স্যার প্রেফার্ড এর এটা কনস্ট্যান্ট থাকে তাই। প্রেফার্ডে ডিভিডেন্ড পার্সেন্টেজটা কি থাকে? ফিক্সড থাকে, তাই না? রাইট। আচ্ছা, ডিভিডেন্ড অ্যামাউন্টটা ফিক্সড। আচ্ছা, আমরা একটা পিকুলিয়ার কেস দেখবো, সেটা হচ্ছে যদি গ্রোথ নেগেটিভ হয় তখন কি হয়। সামটাইমস পিপল গেট পারপ্লেক্সড যখন গ্রোথ রেট নেগেটিভ দেখে কোয়েশ্চেনে, সেটার সাথে যেহেতু অপরিচিত তাই একটু কনফিউজ হয়ে যায় আসলে এটা কিভাবে হ্যান্ডেল করব। বাট ইফ ইউ আর স্টিক টু দ্য মডেল, আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কি হবে। সো লেটস সি। Afton Mines is a profitable company that is expected to pay 4.25 dividend next year because it is properties. The best estimate is that dividends will decline forever at a rate of 10%. So some companies are some mining companies. So যেহেতু তার resources কমতে থাকে, so likely that they will close out their businesses. So তাদের ডিভিডেন্ডও কমতে থাকে। সো এখানে বলা হচ্ছে যে decline forever at a rate of 10%. So decline at a rate of 10% means such a negative 10%. The required rate of return on Afton stock is 12%. What is the value of Afton shares? So এটা হচ্ছে নেক্সট ইয়ারের ডিভিডেন্ড, তার মানে D1 হচ্ছে কত? 4.25। এখন আমার নিচে কি আছে? জিজিএম এ, গর্ডন গ্রোথ মডেলে আমার কস্ট অফ ইকুইটি আছে। এটা কত পার্সেন্ট? 12%। এখানে আমরা 12% লিখলাম। এখানে আমাকে কি লিখতে হবে? মাইনাস। এরপর বলা হলো গ্রোথ রেট যেটা নেগেটিভ, ওই ক্ষেত্রে আমাকে এই নেগেটিভ গ্রোথ রেট এইভাবে লিখতে হবে। তো তখন এটা কি হবে ফাইনালি? প্লাস হয়ে যাচ্ছে।
এটা প্লাস হয়ে 0.22 হয়ে যাবে, এটা তখন 19.32 আসবে। বাট সামটাইমস অ্যাজ উই আর নট ফ্যামিলিয়ার উইথ দ্য নেগেটিভ গ্রোথ রেট, আমরা এটা কিভাবে লিখবো এটা ঠিক করতে পারি না। সো আপনি আপনার টেকনিকটা সেম রাখবেন, হোয়াট এভার দ্য ইনপুটস আর গিভেন। সো আমরা একটা রিলেশন দেখতে চাই, দ্য রিলেশন বিটুইন ডিভিডেন্ড গ্রোথ, আর্নিংস গ্রোথ এন্ড দ্য ভ্যালু অ্যাপ্রিসিয়েশন ইন দ্য গর্ডন গ্রোথ মডেল। সো আমরা যে বলছি যে dividend are expected to grow at a constant rate of G, এটার মিনিংটা কতটুকু আপনাকে এক্সপান্ড করতে হবে? It is not only the dividend grows at a constant rate, also if you calculate যে আপনি 2 বছরের ভ্যালুয়েশন আপনি দেখলেন, 3 বছরের ভ্যালুয়েশন দেখলেন, সে 5 বছর দেখলেন, আপনি দেখবেন যে ভ্যালুটা আপনি ক্যালকুলেট করছেন এই ভ্যালুটাও সেম G% রেটে মুভ করছে। G% রেটে কি করছে? কনস্ট্যান্টলি গ্রো করছে, মানে পার ইয়ারে G% করে মুভ করছে। সো এটাকে আমরা বলি যে প্রাইস এপ্রিসিয়েশন। বাট ম্যাটার হচ্ছে যে এটা শুধুমাত্র ডিভিডেন্ডের গ্রোথ রেট না, আপনার যে স্টকের প্রাইস এপ্রিসিয়েট হচ্ছে এটা গ্রোথ রেটও কনস্ট্যান্ট গ্রোথ রেটে মুভ করছে। এবং এটা যেহেতু ভ্যালু, আমরা ডিভিডেন্ড ইজ আ রিপ্রেজেন্টেশন অফ ইনকাম আর ভ্যালু ইজ এ রিপ্রেজেন্টেশন অফ ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল এপ্রিসিয়েশন। সো এই দুটো, এখান থেকে আমি যে রিটার্নটা পাচ্ছি প্লাস ভ্যালু এপ্রিসিয়েশন থেকে যে রিটার্নটা পাচ্ছি, ইনকাম প্লাস ক্যাপিটাল গেইন, এই টোটাল রিটার্ন, এটাকে বলা হয় টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন। সো যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে এই গ্রোথ রেট শুধুমাত্র ডিভিডেন্ডের গ্রোথ রেট না, গ্রোথ রেট যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন ভ্যালুয়েশনও কোন রেটে মুভ করবে? ভ্যালুয়েশনও গ্রোথ রেটে মুভ করবে। নেক্সট ইস্যু হচ্ছে শেয়ার রিপারচেজ। শেয়ার রিপারচেজ যদি হয়ে থাকে, শেয়ার রিপারচেজের ক্ষেত্রেও কি ডিভিডেন্ড ডিসকাউন্ট, যে কোম্পানিগুলো শেয়ার রিপারচেজ করে থাকে তাদের ক্ষেত্রে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা? আনসার হচ্ছে ইয়েস। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট যখন আপনার শেয়ার রিপারচেজ করে থাকে। সো শেয়ার রিপারচেজ ইজ এ ভেরি কমন প্র্যাকটিস ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, যেখানে স্টক যখন কম প্রাইসে পাওয়া যায় তখন কোম্পানি ফ্রিকুয়েন্টলি ইনভলভ ইন শেয়ার রিপারচেজ। সো শেয়ার রিপারচেজ যখন করা হয় তখন কি হয়? আপনার শেয়ারে আপনার যে ফ্লোটিং শেয়ার আছে সে ফ্লোটিং শেয়ারটা কমে যায়। বাট আপনার ডিভিডেন্ড যেভাবে আপনার প্রেডিক্ট করা যায় বা ডিভিডেন্ড কখন দেওয়া হবে বা কখন দেওয়া হবে না, এটা যতটা সার্টেনলি বোঝা যায়, শেয়ার রিপারচেজ এটা বোঝাটা একটু ডিফিকাল্ট। আর শেয়ার রিপারচেজ আপনার যদি কম প্রাইসে করা যায় তখন এটা brings gain to the current or existing shareholders. Then like the dividend যেভাবে আপনার শেয়ার হোল্ডারদের ওয়েলথকে চেঞ্জ করতে পারে না, as I mentioned earlier, শেয়ার রিপারচেজও আপনার শেয়ার হোল্ডার ওয়েলথকে চেঞ্জ করতে পারে না। সো স্টিল আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা কোম্পানি যদি আপনি দেখেন যে শেয়ার রিপারচেজ ইনভলভ আছে বাট কোম্পানি ইজ এ ডিভিডেন্ড পেইং কোম্পানি, তখন আপনি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউটিলাইজ করতে পারেন। সো আমরা যে আইডিয়ার সাথে পরিচিত যে আমাদের প্রবলেমে বেশিরভাগ সময় আমাদেরকে ডিভিডেন্ড গ্রোথ রেটটা বলে দেওয়া থাকে,
বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে আমার ডিভিডেন্ড গ্রোথ রেট বলা নাই, তখন কি এটা পসিবল যে আমরা ডিভিডেন্ড গ্রোথ রেটটা এস্টিমেট করা? সো আনসার হচ্ছে পসিবল যদি আমার কাছে আদার কিছু রেলিভেন্ট ইনফরমেশন থাকে। সে ফর এক্সাম্পল এই কেসটাতে দেখেন, the company has a beta of 1.1, the risk-free rate of 5.6%, equity risk premium 6%, current dividend 2 is expected to grow at 5% indefinitely. So it looks like GGM. Can GGM? Current dividend 2, expected to grow 5% indefinitely. এতটুকুতে কি আমরা কনফার্ম করতে পারি যেটা গর্ডন গ্রোথ মডেলের মতো বিহেভ করবে? তাহলে এটাতে D1 কত? D1 কি হবে? 2 into 1.05, তাই তো? আর এখান থেকে কি আমরা কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করতে পারবো এই ইনফরমেশন গুলো থেকে? জি স্যার। আচ্ছা, আর কি হবে? 5.6 প্লাস 1.1 ইন্টু 6। আমরা কি বুঝতে পারছি কি করছি? রিস্ক ফ্রি রেট প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই রিস্ক প্রিমিয়াম কত পার্সেন্ট হয়? ক্যালকুলেটর আছে? তো 12.2%। 12.2%। এখন বলা হচ্ছে যে মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 40, কারেন্ট মার্কেট প্রাইস 40। সো কারেন্ট মার্কেট প্রাইস যদি 40 হয়, আমাদের কাছে দুটো কোশ্চেন। একটা আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে আমরা এই ইনফরমেশন থেকে ভ্যালুয়েশন ক্যালকুলেট করতে পারবো, ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কিনা? আনসার হচ্ছে পারবো। 2 into 1.05 D1 ডিভাইডেড বাই হোয়াট, যেটা আমরা কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করলাম 0.122 মাইনাস 0.05, এখানে কত আসছে? 29.17। নেক্সট আমাদের যদি বলা হয় যে কোম্পানি যদি কোম্পানি মার্কেট প্রাইস যদি 40 হয়, এটা তো আমরা জাস্টিফাই করছিলাম যে কোম্পানি মার্কেট প্রাইস হওয়া উচিত 29.17। এখন আপনাকে বলা হচ্ছে যে কোম্পানি মার্কেট প্রাইস যদি 40 হয়, তাহলে কোম্পানির গ্রোথ রেট কত হওয়া উচিত, বা কোম্পানির কনস্ট্যান্ট গ্রোথ রেট কত হওয়া উচিত? তখন মার্কেট প্রাইস হচ্ছে 40, আর এখানে আমার কারেন্ট ডিভিডেন্ড কত? 2। আর আমার কাছে আননোন এখন কোনটা? জি। জি আমরা জানতে চাইছি যে জি কত হওয়া উচিত, আর এখানে আছে 0.122 মাইনাস জি। এই জি কি ক্যালকুলেট করা পসিবল? এই জি ক্যালকুলেট করা পসিবল। আমরা এই জিটা হচ্ছে যাই আসুক, সেই জিটাকে আমরা বলতে পারবো দিস জি জাস্টিফাইজ দ্য মার্কেট প্রাইস 40। সো দিস ইজ অলসো কল্ড দ্য ইমপ্লাইড ডিভিডেন্ড গ্রোথ রেট। মানে কোম্পানির আমরা এখানে একটা বিলিফ হচ্ছে যে প্রাইসে স্টকটা ট্রেড হচ্ছে, দ্যাট ইজ ফান্ডামেন্টালি কারেক্ট প্রাইস। আই মিন এই প্রাইসটার উপর আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস হিসেবে বিলিভ করতে পারি। সো তখন আমরা ইমপ্লয়েড গ্রোথ রেট ক্যালকুলেট করছি। নেক্সট ওয়ান আমরা বলছি যে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস, হোয়াট ডাজ ইট মিন? এখানে আমরা বলছি যে একটা কোম্পানি, একটা কোম্পানির স্টক ভ্যালুয়েশনকে আমরা দুটো ভাবে দেখতে পারি। একটা হচ্ছে যদি ধরে নেই যে এই কোম্পানিটা আজকে যে আমাকে আর্নিং জেনারেট করলো,
বা এই পিরিয়ডে বা নেক্সট পিরিয়ডে যে আর্নিংসটা জেনারেট করলো এটার কোনো গ্রোথ নাই। এটা কোনো গ্রোথ যদি না থাকে তাহলে 1+G কি হবে? 0 হবে না? জি মানে স্যার। এই কোম্পানিটা নেক্সট পিরিয়ডে যা ডিভিডেন্ড বা সরি যে আর্নিংসটা জেনারেট করবে সেটা পুরোটাই কোম্পানির শেয়ার হোল্ডার্সদেরকে দিয়ে দিবে। তখন এই কোম্পানির আর্নিংস উইল ফিক্সড উইথ হোয়াট? E1। ওকে, এখন এটা যদি নেক্সট ইয়ার আমাকে দিয়ে দেয় এটার আজকে প্রেজেন্ট ভ্যালু কি হবে? আর এখানে কি আর মাইনাস জি আমার লিখতে হবে? কেন লিখছি না? আমি বলছি যে এই কোম্পানিটা আর কি নাই, গ্রোথ অপরচুনিটি নাই। আচ্ছা আমি একটু ইরেজারটা নিই। কোম্পানিটার গ্রোথ অপরচুনিটিস নাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখছি যে এটা ইকুয়াল টু আমরা কি লিখছি? এটা ইকুয়াল টু আমরা প্রাইস লিখছি কোন কন্ডিশনে? যদি কোম্পানির আর কোনো গ্রোথ অপরচুনিটিস না থাকে। এখন আমরা যদি বলি যে কোম্পানির গ্রোথ অপরচুনিটিস আছে, তখন আমরা যেটা করতে পারি এই ভ্যালুয়েশনতে কোম্পানির গ্রোথ অপরচুনিটিস না থাকলে যে ভ্যালুয়েশন হতো সেটা। এখন এই কোম্পানির যদি গ্রোথ অপরচুনিটিস থাকে আমরা যেটা করতে পারি এখানে জাস্ট লিখতে পারি কোম্পানির যে গ্রোথ অপরচুনিটিস আছে এটার প্রেজেন্ট ভ্যালুটা এটার সাথে যোগ হবে। এটার প্রেজেন্ট ভ্যালুটা এটার সাথে যোগ হবে। এটার একটু পরে আমরা ইন টার্মস অফ নাম্বারস দেখবো, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। মানে একটা কোম্পানি যে প্রাইসে ট্রেড হয় এই প্রাইসের মধ্যে দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে যদি ধরে নিই যে কোম্পানির কোনো গ্রোথ অপরচুনিটিস নাই তাহলে সেই কোম্পানিটা যে এই কামিং ইয়ারে বা কামিং পিরিয়ডে যে ক্যাশ ফ্লোস দিবে সেটা ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আজকে প্রাইসের সমান। বাট এখন যদি আমরা ধরি যে এই কোম্পানিটা গ্রোথ অপরচুনিটিস আছে তাহলে তার প্রাইসের মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে যদি কোম্পানিটা ফিউচারে গ্রো না করে এটার যে প্রেজেন্ট ভ্যালু সেটা, প্লাস হচ্ছে কোম্পানি যদি গ্রো করে সেটার প্রেজেন্ট ভ্যালু যা হবে সেটা। তাহলে কয়টা কম্পোনেন্ট পেলাম প্রাইসের মধ্যে? একটা কোম্পানির প্রাইসের মধ্যে আমরা কয়টা কম্পোনেন্ট পেলাম? দুইটা। দুইটা কম্পোনেন্ট, ঠিক আছে। এখন আমরা চাইলে এখান থেকে একটা প্রাইস আর্নিংস রেশিও ক্যালকুলেট করতে পারি। এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি? একটা প্রাইস আর্নিংস রেশিও ক্যালকুলেট করতে পারি কিভাবে? আমরা যদি E1 দিয়ে ডিভাইড করি। ক্যান ইউ রিকল যে আমি ফোরকাস্টেড ইপিএস এর একটা কথা বলেছিলাম? আমি ইপিএস এর কয়েকটা ডেফিনেশন বলেছিলাম ক্লাসে, খেয়াল আছে? ট্রেলিং পি, ফরওয়ার্ড পি, খেয়াল আছে? ট্রেলিং পি, ফরওয়ার্ড পি এর কথা বলেছিলাম। স্যার সঠিক ট্রেলিং মনে নাই স্যার, একবার বললে ভালো হয়। ফরওয়ার্ড পি তে আমরা বলেছিলাম যে আর্নিংসটা দিয়ে আমরা পি ক্যালকুলেট করব, সেই আর্নিংসটা হচ্ছে ফিউচার পিরিয়ডের আর্নিংস। সো এখানে যে আর্নিংসটা আমি ডিনোমিনেটরে লিখেছি এটা কি E0 নাকি E1? এটা E1 না? তাহলে এটাকে আমরা ট্রেলিং পি বলতে পারবো নাকি এটা ফরওয়ার্ড পি বলতে হবে? ফরওয়ার্ড পি। জাস্ট আমরা এই ইকুয়েশনটাকে E1 দিয়ে ডিভাইড করছি, তখন এখানে আর কি থাকবে? 1/r। আর এখানে কি থাকবে? প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস ডিভাইডেড বাই E1। এখানে মূলত যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা পি রেশিও ফরওয়ার্ড পি ক্যালকুলেট করতে পারি। আর একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা যে কোনো একটা স্টকের ভ্যালুকে দুটো ভাবে দেখতে পারি। একটা হচ্ছে এই স্টকের ভ্যালু ইজ ইকুয়াল টু টু পার্টস। একটা হচ্ছে যদি কোম্পানির কোনো গ্রোথ অপরচুনিটিস না থাকে, প্লাস কোম্পানি যদি গ্রোথ অপরচুনিটিস থাকে, এই দুটোর প্রেজেন্ট ভ্যালু। এখন
তিনটা কোম্পানি দেখেন, একটু আগে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটাকে আমরা ইউটিলাইজ করব। তিনটা কোম্পানি, গুগল, ম্যাকডোনাল্ডস, মেসি, তিনটা কোম্পানি। ওকে, এই তিনটা কোম্পানির জন্য আমাকে কি কি দেওয়া আছে? বিটা দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট পিরিয়ডের আর্নিংস দেওয়া আছে, কারেন্ট প্রাইস দেওয়া আছে। এখন আহ, আমরা আমরা এখানে যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে দিস ওয়ান। এটা ক্যালকুলেট করা পসিবল। ইট ইট ইন্ডিকেটস হোয়াট? একটু আগে আমরা এটার ডেফিনেশন কি বলেছি, এটা বলতে আমরা কি বুঝেছিলাম? গ্রোথ অপরচুনিটি নেই। একটা কোম্পানি যদি গ্রোথ অপরচুনিটিস না থাকে তাহলে সেই কোম্পানির প্রেজেন্ট ভ্যালু কত সেটা। তাহলে এই কোম্পানির গুগলের আর্নিংস আছে 15.88। এটাকে যদি আমরা সিম্পলি কি দিয়ে ডিভাইড করি, কস্ট অফ ইকুইটি দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটার নাম বলছি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ইফ দ্য কোম্পানি হ্যাজ নো গ্রোথ অপরচুনিটিস। 115.91 গুগলের জন্য, ম্যাকডোনাল্ডস এর জন্য 38.33, মেসির জন্য 12.87। এখন আনসার ইস্যু হচ্ছে, তাহলে আমি প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস ক্যালকুলেট করব কিভাবে? এখন আমাকে বলেন যে যে কোম্পানিটা গ্রোথ অপরচুনিটিস আছে সেই কোম্পানিটা মার্কেট প্রাইস সেটা কি এই প্রাইসের চেয়ে বেশি হবে নাকি কম হবে? যে কোম্পানিটার ফিউচার গ্রোথ অপরচুনিটিস আছে সেটা কি এই প্রাইসের চেয়ে বেশি হবে নাকি কম হবে? বেশি বেশি হবে। বেশি হবে। সো আমরা যদি কারেন্ট মার্কেট প্রাইসের দিকে তাকাই, গুগলের মার্কেট প্রাইস দেখা যাচ্ছে কত? 330.0 অ্যাজ অফ দিস ডেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস। নাও ইউ সি যে গুগলের যে 332.0 প্রাইস আছে তার মধ্যে কোনটার প্রপোর্শন বেশি? প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস বেশি নাকি প্রেজেন্ট ভ্যালু অফ নো গ্রোথ এটা বেশি? প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি। প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস যেটা আছে সেটার প্রপোর্শন বেশি। সো যে কোম্পানিটার ফিউচার গ্রোথ অপরচুনিটিস বেশ অনেক অনেক অপরচুনিটিস আছে গ্রোথের জন্য, তার প্রাইস কোনটার জন্য বেশি ওয়েট ক্যারি করবে? কারেন্ট নো গ্রোথের জন্য নাকি ফিউচার গ্রোথের জন্য? ফিউচার গ্রোথ। ফিউচার গ্রোথের জন্য বেশি ওয়েট ক্যারি করবে। বাট ইফ ইউ থিঙ্ক অফ দ্য কোম্পানি মেসি, ইউ সি দ্যাট ইটস ইজ এ কাইন্ড অফ ডিকেইং কোম্পানি। এটার যে কারেন্ট মার্কেট প্রাইস আছে দ্যাট ইজ ইভেন লেস দেন দ্য এস্টিমেট অফ প্রেজেন্ট ভ্যালু উইথ নো গ্রোথ অপরচুনিটি। ঠিক আছে, সো আমরা কন্টিনিউ করব। আমরা একটু ব্রেক নিব। আচ্ছা, এখন 4:15, আমরা 4:25-এ রিজিউম করব।